অল্প সময়ের মধ্যেই কিছু কথা বলবো। আর আপনারা সকলেই অবগত আছেন যে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট কমেন্ট আমাদের মাঝে আছে। তবে আমি সহ আমাদের আলহামদুলিল্লাহ মনিরুল ভাই ভালো আছি, বিল্লাল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা ভালো আছেন ভাই? সারাস্তি চাঁদপুর কবির হোসেন ভাই, রুবেল ভাই টাঙ্গাইল। হ্যাঁ বন্ধু আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জের শরীরটা ভালো আছে নাকি? আলহামদুলিল্লাহ ভাইয়া বেঁচে আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আর বেঁচে আছি বিধায়ী আপনাদের সাথে একটু দেখা করতে পারছি, কথা বলতে পারছি, এটাই সৃষ্টিকর্তার কাছে লাখো কোটিবার শুকরিয়া জানাচ্ছি। সুজন মোল্লা আমার স্নেহের ছোটো ভাই, ভালোবাসার ভাই, অনেক দিন পরে আমার ভাইটিকে দেখতে পেলাম লাইভে। কৃষ্ণ চৌধুরী আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি ভালো আছেন কৃষ্ণ? আশা রাখি আপনিও ভালো আছেন। শরীফুল ভাই বগুড়া আলহামদুলিল্লাহ। বিলাল ভাই আপনি মোটামুটি আছেন, এটা শুনেই অনেক ভালো লাগছে, কারণ আপনি স্ট্রোক করেছেন এবং সকলেই বিলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থ এবং ভালো রাখে। আসলে আরিফ হোসেন ভাই অবশ্যই মামলা শেষ হবে, কারণ আমাদের কিন্তু কোনো মামলা নেই। আপনাদের অবগতির জন্য আবারও পূর্বে বলে রাখছি, গ্রাম পুলিশ বাহিনীর মামলায় আমরা ঐতিহাসিক রায় পেয়েছি, আমাদের কিন্তু কোনো মামলা নেই। এটা রাষ্ট্রপক্ষের আপিল মামলা, জাস্ট আমাদের মোকাবেলা করাটাই মূল লক্ষ্য। জি মনিরুল ভাই, জাহাঙ্গীর ভাই, রূপচাঁদ শেখ, আমার আরেক ছোটো ভাই জাহাঙ্গীর ভাই না, এখনও খাবার খাওয়া হয় নাই। আমি আমার অফিসের বারান্দায়, কারণ লাইভ করতে হলে একটা পরিবেশ লাগে, আর আমার বাড়িতে নেটওয়ার্কের অনেক প্রবলেম হয়, যে কারণে আমি বাড়িতে কোনো লাইভ করতে পারি না। তৈবুর শেখ, তৈবুর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ রুবেল ভাই আপনার ভাতিজা ভালো আছে। আসলে সকলের কৌশল বিনিময় করতে গেলে, সকলের কথার উত্তর দিতে গেলে আসলে লাইভের কথা বলা হবে না। তবে আমি লাইভের কথায় আসছি। আগে আমার ভালোবাসার মানুষদেরকে অনেকদিন পরে লাইভে পেলাম, তাই তাদের সাথে কৌশল বিনিময়ের এই সুযোগটা আমি ছাড়তে চাই না, কেউ মাইন্ড করেন না। সুজন মোল্লা ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, তুমি কেমন আছো ভাই? জাহাঙ্গীর ভাই আসলে বাড়িতে যে খাবার খেতে হবে এখানে না। কমান্ডার ইকবাল ভাই, হ্যাঁ ভাইজান আলহামদুলিল্লাহ। ইকবাল ভাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আমার বিচার, আমি লাল মিয়াকে বলেছিলাম ভাই এত বেশি লাইভ করার দরকার নেই, বিনিময়ের সাথে বলেছি। সে উত্তরে আমার বাবাকে নিয়ে কথা বলেছে, আপনি আমাকে একটু বলবেন আমি এমন কথা বললে অপরাধ করছি? আসলে হানিফ আলী ভাই, এটা যার যার মন মানসিকতার বিষয়। আমি কারো বিরুদ্ধে বা এটা একজন একটা কমেন্ট করতে পারে, অনেকেই অনেক কমেন্ট, নেগেটিভ কমেন্টও আমার লাইভে বা আমার পোস্টে করে। আমি কিন্তু কারো এইসব কমেন্টের সরাসরি উত্তরটা এভাবেই দেওয়ার চেষ্টা করি যতটুকু আমি জানি। আবার অনেক টাইমে এই কমেন্টগুলো এড়াই যায়, কোনো কিছু বলি না। কারণ হলো আমরা সবাই ভাই ভাই, আমরা একই পোশাক পরি, একই কাজ, স্বপ্ন একটি, লক্ষ্য একটি, তাহলে কেন এত বিভেদ? কারণ আমরা সকলে তো গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, যে কারণে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, এবং দ্বিধাদ্বন্দ্ব করা ঠিক নয়, আমি এটা মনে করি। সুমন মাতব্বর ভাই, এখন মামলা
আর কোনো সিরিয়ালে থাকবে না। আমাদের মামলাটি আগামী মাসে, এ মাসে আপনারা জানেন 6 তারিখ পর্যন্ত কোর্ট চলবে, তারপর কিন্তু কোর্ট বন্ধ। আর কোর্ট আগামী মাসে যখন খুলবে, খোলার পরে 14 কার্য দিবস, কথাটা ক্লিয়ার বুঝে নেবেন, 14 কার্য দিবসের পরের দিন আমাদের মামলাটি শুনানি হবে। আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এটাই আদালত তাদেরকে সময় দিয়েছে এভাবেই। আর অক্টোবর মাসে গ্রাম পুলিশ বাহিনীর আইনি মাধ্যমে স্বপ্নটি যেন পূরণ হয়, সে লক্ষ্যে সকলেই অন্তর্গত যার যার মন থেকে দোয়া করবেন, আল্লাহর কাছে কাঁদবেন। কারণ একমাত্র যে কোনো পরিস্থিতি থেকে উদ্ধার করার মালিক কিন্তু আল্লাহ, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কেউ নয়। উজ্জ্বল ভাই, তৈবুর রহমান, আসলে লাইভ কোনটা দেখি কিন্তু অল্পতেই রেগে যায়, এটা আসলেই খারাপ। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই, এ বিষয়ে আমি কথা বলতে চাই না। জি ভাই, মামলার নাম্বারটি 9 নাম্বার ছিল। 9 নাম্বারে, কারণ 8 নাম্বার পর্যন্ত শুনানি হয়েছিল, 9 নাম্বারের মামলাটি টাইম চেয়েছে, টাইম অ্যাকসেপ্ট হয়েছে, এটাই হলো মেন। ইমামুল হক, আমার স্নেহের ছোট ভাই, আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ হবে গ্রাম পুলিশের। যে যতই বলুক না কেন, গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে অনেকভাবে অনেক ধরনের কর্মকাণ্ড অনেকে করতে পারে, কিন্তু আমি কারো বিরুদ্ধে যে কোনো কথা বলতে চাই না। কারণ একটা কথাই বলবো আপনাদেরকে, বারবারই বলছি, রাজপথে তোমরা থাকো, আমরা আছি আদালতে, এই কথাটা কিন্তু পূর্বেই আমরা ঘোষণা করে দিয়েছি। মনিরুল ভাই, বিল্লাল ভাই সহ যারাই আছেন সকলেই কিন্তু জানেন। ইমামুল হক আমাদের 2 সপ্তাহ সময় চেয়েছে, সেই 2 সপ্তাহ সময় পরে আপনার টিভি নিউজে দেখেছেন, টিভির হেডলাইনে দেখেছেন যে অক্টোবর মাসের শেষ সপ্তাহ। তো অক্টোবর মাসের শেষ সপ্তাহে পুনরায় তারা কিন্তু আর সময় পিটিশন চাইতে পারবে না। বরাবর সময় চাওয়ার সিস্টেম যদিও আছে কিনা আমার জানা নেই। আমাদের আইনজীবীরা, সিনিয়র আইনজীবীরা ওই দিন ছাড়বে না। আমাদের আইনজীবীরা সবাই প্রস্তুত আছে এবং তারা অবশ্যই রাষ্ট্রপক্ষকে আর সময় দিতে নারাজ। আপনারা সকলেই দোয়া করবেন যেন আমাদের আইনজীবীরা সকলে সুস্থ থাকে এবং ওই দিন সশরীরে সকলে উপস্থিত থেকে শুনানিটা শেষ করতে পারেন। সো আপনারা দেখেন, রাজপথে এই আন্দোলনের আগেও কিন্তু 43 দিন ছিল, সেখানে কিন্তু 500 গ্রাম পুলিশ এক জায়গা হয়নি, যায়নি। তবে এবার আপনারা যেভাবেই বলেছেন, আমি কিন্তু বলেছিলাম যে এই সময়ে আন্দোলন করে লাভ নেই, জাস্ট আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে। তো এটা বলার পরে অনেক তিক্ত সমালোচনার সম্মুখে পড়েছিলাম এবং আপনারাই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি সকলকে লাইভ করে আসতে বলেন, এটা আপনার কাছে অনুরোধ। তো আপনাদের সেই অনুরোধে কিন্তু আমি একাধিকবার লাইভ করে সকলকে ঢাকায় যেতে বলেছি এবং আপনাদের সকলের কথায় আমি নিজে উপস্থিত হয়েছি। তবে আমাদের রিট মামলার ক্ষেত্রে এই আপিল মোকাবেলার জন্য আমাদের যে কার্যক্রমটি ছিল সেটা আমরা সমাপ্ত করতে পেরেছি সুন্দরভাবে। আদালতের প্রধান বিচারপতি বরাবর যে গণস্বাক্ষরিত আবেদনটি আমরা জমা দিয়েছি, কমান্ডার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ, এই ভাইদের অনেক 271 জন স্বাক্ষর করেছে। তো আলহামদুলিল্লাহ প্রধান বিচারপতি সেটা আমলে নিয়ে 9 নম্বরে আপনারা দেখেছেন 21 তারিখে 9 নম্বরে টপ লিস্টে নিয়ে এসেছে। এটা ছিল গ্রাম পুলিশের জন্য সবচেয়ে বড় একটা পদক্ষেপ এবং সেটা
আপনারা সকল টিভি নিউজের হেডলাইনেই কিন্তু বিষয়টি অবগত হয়েছেন। তো আমি মন গড়া কোনো কথা আপনাদের কাছে বলতে পারবো না বা পারি না, কারণ আমি জাতীয়করণ দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা রাখি না। কারণ আমি জাতীয়করণের আবেদনকারী, আমি জাতীয়করণ চাই, এই মর্মেই দীর্ঘদিন যাবৎ দৌড়ঝাঁপ করেছি। তবে অনেকেই এই মামলার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন, অনেক কিছু করেছেন। তবে আমি ছোট্ট একটি কথা বলবো, দুঃখ পেয়েছিলাম সেই দিন যে আন্দোলনের সাপোর্ট করেছি, সব কিছু করেছি, আদালতে আমি আমার কার্যক্রম করছি, কিন্তু আদালত নিয়ে বিভ্রান্তকর লাইভ পোস্ট, বিভিন্ন ফোনে বিভিন্ন মানুষকে বিভ্রান্তকর তথ্য দিয়ে বিভ্রান্ত করাটা আমার মনে হয় আদৌ ঠিক হয়নি। তো আমি বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় বিল্লাল ভাই সহ যারা আছেন সকলেই একটা লক্ষ্যে, সিনিয়র পার্সন যত নেতৃবৃন্দ আছে সবাই কিন্তু একটা লক্ষ্যে এখন বসে আছে, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণে মহামান্য আদালতের দিকে। আজকে কর্মচারী ইউনিয়নের যে নেতৃবৃন্দরা আছেন তারা সকলেই একমত এবং আদালতের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি ছিনিয়ে আনার জন্য সকলেই ঐক্যবদ্ধ এবং বদ্ধপরিকর। তাই আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আরেকটু যারা নতুন আছেন, নতুনদের জ্ঞাতার্থে আমি আবারও বলে যাচ্ছি, কথাটা সকলে মনে রাখবেন। এই রিট মামলাটি শুধু পরিচালনার জন্যই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটি গঠন করা হয়েছিল। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা এই রিট মামলাটি করেছিল তাদের সমন্বয়েই এই রিট কমিটি করা হয় রিট মামলাটি পরিচালনার জন্য। আল্লাহর রহমতে সকলের দেয়া দায়িত্বে থেকে আমি সম্পূর্ণরূপে চেষ্টা করেছি যে গ্রাম পুলিশের স্বপ্ন যেন পূরণ করতে পারি এবং সকলের দেয়া কথা যেন রাখতে পারি। সে মর্মে আমি আমার সর্বোচ্চটা দিয়ে মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি আপনাদেরকে উপহার দিতে পেরেছি এই রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সকল নেতৃবৃন্দর মাধ্যমে এবং সকল পিটিশনারের মাধ্যমে। অবশ্যই আপিল মোকাবেলার জন্য আমরা দেখেছেন সব বরাবরই আমরা রাষ্ট্রের যে সিনিয়র আইনজীবী যারা ছিলেন তাদেরকে নিয়োগ করেছি। সিনিয়র আইনজীবী দুজন সিনিয়র আইনজীবী মারা গিয়েছেন, একজন অ্যাটর্নি জেনারেল হয়ে গেছিলেন, যদিও তারা চলে গেছে। তারা যে সাবেক সরকার ছিল তারই অ্যাটর্নি জেনারেল এম এ আমিনুদ্দিন স্যার, তিনি একসময় আমাদের মামলার আইনজীবী ছিলেন, কিন্তু তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার পরে আমরা অন্য যে ব্যক্তি মমতাজউদ্দিন স্যার, যিনি বার কাউন্সিলের সভাপতি হলেন, তাকে নিয়োগ দিলাম। এখন কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ করার জন্য আদালতে লড়বেন বার কাউন্সিলের, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সম্মানিত সভাপতি খোকন স্যার। তিনি মামলাটি লড়বেন এবং তার একান্ত হিসেবে উচ্চ আদালতে আপিল ডিভিশনে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার তাকে সহযোগিতা করবেন সকল তথ্য আপডেট করে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, কারণ মামলাটি লড়বেন সিনিয়র আইনজীবী খোকন স্যার। তো আমরা এই যে কমিটির যে প্রশ্নটা আপনারা করেছেন সেই প্রশ্নটা আপনাদের ক্লিয়ার করি যে রিট কমিটি শুধু এই রিট মামলাটি পরিচালনার জন্য করা হয়েছিল, আর সেই রিট মামলাটি পরিচালনা করে যাচ্ছি। কিন্তু এই রিট কমিটি আজ পর্যন্ত কোনো জেলা উপজেলায় রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আদলে কোনো জেলা শাখা উপজেলা শাখায় কোনো কমিটি আমরা দেই নাই। আজ পর্যন্ত এই রিট কমিটি আমার মনে হয় 20টি জেলায়ও সফর করে নাই।
আশা রাখি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু যে বা যারাই হোক দুদিন পর পর কমিটি করছেন, সেই কমিটি বিলুপ্ত না করে আবারও কমিটি করছেন, এইভাবে কমিটি করার তালে আছেন। আমার মনে হয় এটা গ্রাম পুলিশের উন্নয়নের চাইতে ক্ষতির দিকটা অনেক বেশি। তবে আমাদের দরকার জাতীয়করণ। আমি আপনাদের মাঝে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সকলের কাছে বলছি, আমি নেতা নেতৃত্ব চাই না, আমি আমার অধিকার চাই। আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমার চাকরিটি জাতীয়করণ চাই। এই মর্মেই আমি আপনাদেরকে সকলকে সঙ্গে করে ছুটে চলেছি আদালতে বারবার। কারণ এই 47,000 গ্রাম পুলিশের স্বপ্ন, 230 বছরের দাসত্ব মুক্তির, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের, সকল গ্রাম পুলিশের পক্ষে এফিডেভিট করেছিলাম আমি উজ্জ্বল খান। নিজের জীবনের কে বাজি রেখে, নিজের স্ত্রী সন্তানকে দূরে ঠেলে দিয়ে, তাদের কথা চিন্তা না করে, আপনাদেরকে আপন ভেবে, আপনাদেরকে এই হৃদয়ের মণিকুঠায় জায়গা করে দিয়ে আপনাদের জন্যই আমার এ পর্যন্ত ছুটে চলা। তো শামিরুল ইসলাম ভাই, আমার কোনো সমস্যা নাই, কমিটি যে যা করতে পারে করবে, সেটা একান্তই তাদের বিষয়। আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নের জবাব দিচ্ছি, কারণ রিট কমিটি আমি কোনো জেলা উপজেলায় আজ পর্যন্ত দেইনি। আমি আমার কথাটাই বলেছি, আমি অন্য কারো কথা বলিনি। আর আপনারা বিভ্রান্ত করার জন্য, যদি মনে হয় যে বিভ্রান্ত করলে ভালো লাগে, তাহলে অনুরোধ করব ভাইয়া, আপনার সাথে আমার কোনো বিরোধ আছে কিনা সেটা বলবেন। যদি বিরোধ না থাকে তাহলে বিতর্ক, বিভ্রান্তমূলক কমেন্ট থেকে বিরত থাকুন, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। কারণ আপনার চাকরি জাতীয়করণ হোক, এই মর্মেও কিন্তু আমি আপনাদের পক্ষে এফিডেভিট করেছি। তাহলে কেন আপনার এই বিভ্রান্তকর কমেন্ট? সত্তার ভাই, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। তো আমার ভালোবাসার কিছু মানুষ বারবার ফোন দিয়ে যাচ্ছে। আপনারা জানেন সব কিছুরই, সব আন্দোলনেরই কিছু মানুষ থাকে, কিছু ভালোবাসার মানুষ থাকে, যে মানুষগুলো তাদের সাহস যোগায়। তেমনি গ্রাম পুলিশ বাহিনীর এই রিট মামলাটিতে আমাকে অনেক সময় মানসিকভাবে আমাকে এগিয়ে নিয়েছে, আমাকে অনেক সাহস জুগিয়েছে। তেমনি একজন মানুষ, আপনারা সকলেই তাকে চেনেন, গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব সাইদুল দেওয়ান। তিনি মুঠোফোনে যুক্ত হয়েছেন। তো দেওয়ান, ইনশাল্লাহ দেওয়ান আমাদের সাথে যুক্ত আছে। তো দেওয়ান, আজকে আমরা যে আলোচনায় আছি সে আলোচনার আশা রাখি তুমি লাইভে থেকে সব কিছুই অবগত আছো। তো সকলের উদ্দেশ্যে, সারা বাংলার গ্রাম পুলিশের উদ্দেশ্যে, আদালতের মাধ্যমে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হতে চলেছে, এমনই লক্ষ্যে তোমার গুরুত্বপূর্ণ আলোচনাটা রাখার জন্য অনুরোধ করছি। সংক্ষিপ্ত আকারে বললেই চলবে। অবহেলিত গ্রাম পুলিশ বাহিনীর ভাই বোনেরা, যারা মুসলমান বন্ধু, তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যারা মুসলমান বন্ধু, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমরা গ্রাম পুলিশ বাহিনী বর্তমানে প্রাকৃতিক ক্ষেত্রে যে দুর্যোগ আছে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, অত্র এলাকা সহ এলাকা খুবই আমাদের যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, মহান আল্লাহ সকলকে সাথে নিয়ে যেন দ্রুতই কাটিয়ে বলে আমরা গ্রাম পুলিশ বাহিনী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি ওই লক্ষ্যে সকল বাহিনীর সাথে, সকল জনগণের সাথে। আমি দোয়া করি মহান
যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে উৎখাত হয়ে গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায়, তখন অন্যান্য সরকারি চাকরিজীবীর সাথে আমাদের গ্রাম পুলিশরাও আন্দোলন সংগ্রাম করেছে অনেকভাবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আন্দোলনের মাঝে এই আন্দোলন সরকার পতনের পরে হয়েছে, সরকার পতনের আগে হয়েছে। ডালমিয়া সাহেব তার নেতৃত্বে তিনি করেছেন। যখন সরকার পতন হলো তখন তিনি নাম একটা চেঞ্জ করলেন, আর যখন সরকার ছিল তখন ছিল আরেকটা নাম, বঙ্গবন্ধু আদর্শ কেন্দ্রীয় কমিটি। সেখানে তিনি অনেকদিন 45 দিন অনেক কিছু করতেন, ভিক্ষা করতেন, আন্দোলন করতেন, অনেক কিছু করতেন। তারপর যখন সরকার চেঞ্জ হলো তখন ডালমিয়া সাহেব আবার নাম চেঞ্জ করে সমন্বয় করে গ্রাম পুলিশের যেটা বিভাগীয়, যেখানে সে সাধারণ গ্রাম পুলিশরা যেটাকে বিশ্বাস করে ধারণ করে সেই দুর্বল পয়েন্টে আঘাত করে বিভিন্নভাবে গ্রাম পুলিশকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করলো। দুঃখের বিষয় হলো সত্য, তৎকালীন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় ছিলেন তিনি গ্রাম পুলিশের সাথে কথা বলেছিলেন। দুর্ভাগ্য হলে সত্য, তিনি যখন কথা বলে তার অফিসে যান সন্ধ্যার সময় তার তথ্য চেঞ্জ হয়ে যায়। তারপরে তারা আন্দোলন সংগ্রাম অনেক কিছু করেছেন। দুর্ভাগ্য হলে সত্য, সচিবালয়ে গেছেন, কিন্তু একজন সচিব বা অতিরিক্ত সচিব মহোদয়া বা উপদেষ্টা মহোদয়রা এসে তাদের সাথে কথা বলে নেয়। কিন্তু তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি দরখাস্ত ফাইল করেন, যেখানে আমাদের দেওয়া হলো একটি জাতীয়করণ, সেখানে 5টা-6টা দফা যুক্ত করে সেখানে জমা দেওয়া হলো। সেখান থেকে সচিব মহোদয়কে জমা দিয়ে আসার পরে তারা একটা স্লোগান দিল কি সারা বাংলাদেশের গ্রাম পুলিশ বলে করছে যে হয়ে গেছে জাতীয়করণ। কিন্তু তারা 2 দিন 4 দিন অনেক পোস্ট, আমরা মনে করছি যে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে গেছে, ভালো হয়েছে, আমাদের 235-36 বছরের দুঃখ দুর্দশা দূর করে দিচ্ছে আল্লাহ। কিন্তু আসলে দেখলাম কি হয়ে গেছে মানে কি, তারা যে চাওয়াটা চাইছিল যে আসলে একজন সচিব একজন উপদেষ্টা বা কেউ আইসে কথা দিক, কিন্তু তারা যে জমা দিচ্ছে, জমা দেওয়ার পরে জমা দেওয়াটা হয়ে গেছে, এই কথাটা তারা লাইভে বলছে। আইন হয়ে যায়, জমা দেওয়ার সাথে হয়ে যায়, পরদিন হয়ে যায়, অমুক দিন হয়ে যায়। তো দেখবেন এখন কিন্তু কি হয়ে গেছে আপনারা দেখলেন, যখন এই সরকার আওয়ামী লীগ সরকার ছিল তখন তারা ছিল বঙ্গবন্ধু আদর্শ কেন্দ্রীয় কমিটি, এখন আবার আন্দোলন করতেছে বৈষম্য গ্রাম পুলিশ বাহিনী, বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ বাহিনী ব্যানারে আন্দোলন করতেছেন। আন্দোলন করে কি পাচ্ছেন আপনারা তো সকলে জানেন। কিন্তু তার ভিতরে দেখবেন তার যে সাংগঠন আছে ডালমিয়া সাহেবের, দেখবেন এক সময় এক একজন পোস্ট দেয়, একবার দেয়, এখন তারা কমিটি করছে। আরেকজন দেখলাম যে স্বেচ্ছাসেবক পায়, নাম্বার পায়। আবার দেখলাম যে ওইখানে কৃষ্ণ সাহেব একটা পোস্ট দেয় যে কৃষ্ণ সাহেব ভালো, অমুকে লাইসেন্স খাইয়ে লাইছে। আবার দেখবেন যে ওরা লাইভ করে যে আমরা 8 জন সত্য, কৃষ্ণ একলা মিথ্যা, আবার মাপ দেয়। আবার দেখা গেছে আবার পোস্ট দেয় যে সে চলে যাচ্ছে, ঠিক আছে, অন্য লোক এগুলো করতে পারবো, অনেক দূর আগাইছে, অত দূর আগে বলে না। এইভাবে তাদের কার্যক্রম গুলো চলতেছে। কিন্তু আমি সর্বশেষ দেখলাম যে তাদের সাংগপাঙ্গ আছে, সাংগপাঙ্গ এক এক সময় এক এক পোস্ট দেয় যে এটা হচ্ছে ওটা হচ্ছে, ঠিক আছে। আমি একটা দুঃখ বিষয় হলো সত্য, এই কিছুদিন আগে রান্না সাহেব বন্যা দুর্গত লোকের কাছে সহায়তা গেছিলেন, তিনি একটা ফেসবুক পোস্ট দিচ্ছেন যে আপনারা যে খাইতে দিচ্ছেন, আপনারা যে চিকিৎসা করতে দিচ্ছেন, সে বলছে আমার গলায় ব্যথা ব্যথা অবস্থা, ঠিক আছে, টাকা পয়সা দিতে, সেই টাকা দিয়ে নাকি সে ত্রাণ দিতে গেছে। তো দেখলাম যে সেই ত্রাণের উপলক্ষে সারা বাংলাদেশ থেকে তিনি টাকা করতেছেন, কিন্তু কোথায় কি আশায় বিষয়, ঠিক আছে, তারা তিনি কিভাবে কি করতেছে, কি করতেছে নিজেই ভালো জানে। পাবনা জেলা সহ পাবনা জেলায় গেছে সারা বাংলাদেশে যে টাকা আনছে, টাকা কি করতেছে আল্লাহ ভালো জানে, ঠিক আছে। আমি চাইবো যে এই ব্যাপারটা সে সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশের অপরাধী গ্রাম পুলিশের কাছ থেকে বিভিন্ন অজুহাত দিয়ে
সর্বসুলভ বন্যা দুর্গতদের সহায়তা করবে, এজন্য আসতেছে। ঠিক আছে, আমি যেটা মানে সারা বাংলাদেশ থেকে, পাবনা জেলা সহ সারা বাংলাদেশ থেকে এটা খবর আসতেছে। কিন্তু হয়ে গেছে পাবলিক সাধারণ গ্রাম পুলিশ কি আপনারা বুঝতেছেন যে কি হয়ে গেছে। কিন্তু আজকে একটা বলতাম কিছুদিন আগে যে আমাদের চরমোনাইয়ের যে সাহেব, ঠিক আছে, তার সাথে আজকে দেখা করেছেন। ঠিক আছে, দেখা করেছে, ওখানে কিন্তু পোস্টে দেখছেন যে তিনি মন্ত্রণালয় সচিব মহোদয়ের সাথে বা উপদেষ্টা মহোদয়ের সাথে চিঠি দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করবে এই জন্য। কিন্তু আবার তিনি লেখছেন যে 2 মাস 3 মাস অপেক্ষা করতে, তাহলে কি হয়ে গেছে? তারপরে বলছেন 2 মাস 3 মাস যদি না হয়, এই মাস সামনের মাস যদি না হয়, তাহলে সে আন্দোলন করবে, কঠিন আন্দোলন, কঠিন সিদ্ধান্ত নেবে। তাহলে গ্রাম পুলিশের কি পাইছেন? হয়ে গেছে কি পাইছেন? একটা পাইছেন যে একটা মানে রাস্তা করে দিতে, সে মনে করেন মোটামুটি সাধারণ গ্রাম পুলিশের যে বিবেককে মানে একটা পুঁজি করে, বিবেকের জায়গায় আঘাত করে এখন একটা মোটামুটি তার মোটামুটি এলাকার সময় যাচ্ছে ভালো, এটাই বোঝা যাচ্ছে। কমিটি করতেছে, কমিটি বিলুপ্ত না করে আরেকটা কমিটি করতেছে, যেখানে যা লাগে তাই দিয়ে করতেছে। এখন আমি সাধারণ গ্রাম পুলিশকে বলবো, আইন এমন একটা জিনিস, আইন আদালত তার নিজস্ব গতিতে চলে। আমরা নির্বাচন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিগত দিনে এই যে যখন আমাদের সরকারের শেষ হয়ে যায়, আমরা আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির কাছে আমরা একটি 278 জন সই করে একটি পিটিশন ফাইল করি। সেটি আমলের ইনশাআল্লাহ মাননীয় আদালত আমাদের মামলাটি ড্রপ লিস্টে দিয়ে দেয়। তো ওদেরকে আমাদের মামলাটি রাষ্ট্রপক্ষ থেকে 2 সপ্তাহ সময় প্রার্থনা করলে আদালত মঞ্জুর করেন। ইনশাআল্লাহ আদালত বন্ধের পরে যখন আদালত শুরু হবে তখন নির্ধারিত টাইমে আমাদের মামলাটি ইনশাআল্লাহ শুনানি হবে এবং আমরা আমাদের ন্যায্য চাওয়া বা আমাদের যেটা কাঙ্ক্ষিত চাওয়া ইনশাআল্লাহ পাবো। আমি বলবো যে সাধারণ গ্রাম পুলিশের বিবেকের ভিতরে দুর্বল পয়েন্ট যেটা আছে সেখানে আঘাত করে আপনি সারা বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিচ্ছেন। ঠিক আছে, আমরা জানি আমাদের কাছে হিসাব আছে, কিভাবে কি নিচ্ছে এগুলো আমরা পরে প্রকাশ করবো। মানুষ কিছু গ্রাম পুলিশ অন্ধ হয়ে গেছে, মানে সব হয়ে গেছে। এখন আজকে দেখলেন যে চরমোনাই পিসাব হুজুরের কাছে তিনি গেলেন, গিয়ে মনে করেন মোটামুটি কি করলেন, সেখানে যে লিখলেন তাকে বুঝতে পারছেন যে কি হয়ে গেছে। আমি বলবো যে আমরা আদালত এবং আইনের প্রতি আমাদের আস্তে আস্তে বিশ্বাস আছে, আমরা ইনশাআল্লাহ আইনগত ভাবে আমাদের চাওয়াটি পাবো। কিন্তু আমি দেখলাম এক পুলিশের আমাদের সম্মানিত অবসরপ্রাপ্ত যে পুলিশ সুপার ছিলেন ইসলাম, আমাদের গ্রাম পুলিশের ব্যাপারে তিনি সম্ভবত পেজ করছেন, প্রতিদিনই দেখলাম এটার পরে আলোচনা করেন, হয়তো তার পেজের ভিডিও বানানোর জন্য করেন, দেখলাম কথা বলেন। আমি স্যারের উদ্দেশ্যে বলবো যে স্যার আপনি একটু গ্রাম পুলিশের বিবেকে দেবা, গ্রাম পুলিশের দিকে তাকাই সঠিক যেটা বাস্তব আপনি একটু যাচাই বাছাই করে সকলের মাঝে তুলে ধরবেন। এটা আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, কেননা তথ্য প্রযুক্তির যুগ। আপনি অবশ্যই সিনিয়র অফিসার ছিলেন, পুলিশ অফিসার। আমি আপনাকে গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে হাজার হাজার স্যালুট জানাই। কেন স্যার আপনি অবশ্যই আমাদের কল্যাণ চান, কিন্তু কল্যাণ চাইলে আপনাকে আমি বলবো স্যার একটু যাচাই বাছাই করে দেখেন, মানে কারো কথায় বিশ্বাস না করে স্যার আপনি অবশ্যই যাচাই করে আপনি সাধারণ গ্রাম পুলিশের কাছে আপনি প্রেস করুন, কারণ আপনি সম্মানিত পুলিশ অফিসার ছিলেন, যাও আপনি পুলিশ সুপার মর্যাদার। তো অবশ্যই আমি আপনার কথা বিশ্বাস করবো। আমি একটু আপনাকে বিনয়ের সাথে তথ্যগুলো আপনি উপস্থাপন করেন বা লাল মেয়া যে কথা বলে অবশ্যই আপনি যাচাই বাছাই করে পড়বেন। কেন দেখেন আজকে যে লালমে সাহেব পড়তেছেন চরমোনাই হুজুরের সাথে যে সাক্ষাৎ হয়েছে, এখানে লেখা আছে কিছু ইঙ্গিতে বোঝা যায় কি হচ্ছে না কি হইতেছে, কিন্তু একটাই বোঝা যায় সর্বর্ম যে কি হচ্ছে তাদের কমিটি হয়েছে, তার যে চাওয়াতে মানে আর্থিক ভাবে যেটা লাভ, ঠিক আছে, হয়েছে যে নেতা অবশ্যই সেভাবে সে পাইছে, সে সেভাবে চলে। এটা বর্তমানে বন্যার সুবিধা দিয়া সারা বাংলাদেশ থেকে মোটামুটি একটা সুযোগ সুবিধা সে নিচ্ছে। আল্লাহ ভালোই জানে। ঠিক আছে, আমাদের কিছু তথ্য আছে আমরা পরে প্রকাশ করবো। অবশ্যই সকলকে ধৈর্য ধরার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আইনের গতি চলতে ইনশাআল্লাহ এই বৈষম্য বিরোধী যে সরকার আছে, আমরা
করি। দেখেন, ইউনিয়ন পরিষদের কর্মচারী, সচিব এবং কর্মচারী অপারেটর এবং আমরা দফাদার এবং মহল্লাদার, এখানে সচিব এবং কর্মচারী অপারেটররা পায় জাতীয় স্কেলে বেতন, আর আমরা বৈষম্য শিকার বিধায় আমরা 6,500-7,000 টাকা পাই। ইনশাআল্লাহ মহামান্য সুপ্রিম আপিল বিভাগ থেকে আমাদের বৈষম্য দূর করে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করবেন মাননীয় বাংলাদেশ প্রধান বিচারপতি মহোদয়। আমরা 47,000 গ্রাম পুলিশ সেই আশা এবং সেই কামনাই করছি। সকলের সুস্বাস্থ্যের দীর্ঘায়ু কামনা করছি। আমার কথা এবং আমার আচার আচরণ যদি ভুল হয়ে থাকে আমাকে এই জন্য ক্ষমা করে দিবেন। অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ যুদ্ধের মাঝে। আমরা যুদ্ধ করতে নেমেছি আইনগত ভাবে, এখানে পথে যা হোক, যেভাবে হোক, এই অবস্থায় হোক, আমরা এই আইনের মধ্যে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমরা সেটা মোকাবেলা করব সাধারণ গ্রাম পুলিশের সাথে নিয়ে। যদি মরি, আপনারা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত যে বাস্তব সামনে যে কাজটুকু বাকি আছে অবশ্যই আপনারা শেষ করবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে বাস্তবে যুদ্ধের ময়দানে। সে যুদ্ধ হবে 47,000 গ্রাম পুলিশের দায়িত্ব উন্নয়নের জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আইনগত ভাবে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সকলের মঙ্গল করুক। যারা বিভিন্ন রোগের সঙ্গে আসছেন আল্লাহ তাদের মুক্ত করুক। যারা বিভিন্ন ঋণ এবং দেনা আসছেন তাদেরকে আল্লাহ মাফ করুক। সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমরা যারা নির্বাচন কেন্দ্রীয় কমিটি আছি, যারা পরিশ্রম করতেছি, যেভাবে আমাদের নির্বাচন কেন্দ্রীয় কমিটি আগে থেকে আমরা অনেক শক্তিশালী, অনেক কুশল, অনেক ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজে থাকি। ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমরা সেভাবে আগাচ্ছি। নির্বাচন কেন্দ্রীয় কমিটির সকল কমিটি, সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং 47,000 গ্রাম পুলিশ সকলে ভালো থাকবেন আমি দোয়া করি। আমি মোহাম্মদ সাইদুল রহমান, সাধারণ সম্পাদক। আমরা 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 আইনের প্রতি বিশ্বাস এবং আস্থাশীল। অবশ্যই আমরা আইনগতভাবে আমাদের ন্যায্য চাওয়া পাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ সাইদুল রহমান তোমাকে, তোমার গুরুত্বপূর্ণ আলোচনাটি সকলের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জানাচ্ছি সকল প্রিয় মানুষদেরকে যারা লাইভে এখনও ধৈর্য সহকারে সাইদুল রহমানের কথাগুলো শুনতেছিলেন। এর মধ্যে বিশেষ করে নয়ন সোনাতলা আমার এক ভাতিজা এবং ছত্তার ভাই, ময়মন সিং, বিল্লাল ভাই, আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াকুব আলী ভাই, জাকির ভাই, তৈবুর রহমান সহ হানিফ ভাই, অনেকে আছেন। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকেই বলছি। আইনের ঊর্ধ্বে কেউ নয়, যে কথাটি আমরা পূর্বে থেকেই জানি। তবে যারা আইনটিকেও স্বাধীন থাকতে দেয়নি, আদালতকেও নিজেদের কবজায় করে নিয়েছিলেন, যে কারণে গ্রাম পুলিশ বাহিনীর এই ঐতিহাসিক রায়টি দীর্ঘদিন তারা আপিল করে, সময় ক্ষেপণ করে, আপিল মানেই সময় ক্ষেপণ করা, যেটা আব্দুল মতিন খসরু স্যার আংশিক শুনানি হয়েছিল, সেখানে বলেছিলেন যে রাষ্ট্র এই আপিলটি করে শুধুমাত্র সময় ক্ষেপণ করছেন, গ্রাম পুলিশ সদস্যদের কষ্ট দিচ্ছেন। তো সে কষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদের দ্রুতই, অবশ্যই ভাই শুনানি আমাদের, আপনারা জানেন শুনানিটি অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহের দিকে, যেটা আদালত কর্তৃক আমরা জানতে পেরেছি বিভিন্ন টিভি নিউজের মাধ্যমে। এতটুকুই। এবং কবে সে ডেটটা সেটা আমরা বলতে পারবো অক্টোবর মাসে, তার আগে বলতে পারছি না ভাইয়া, কারণ আদালতের বিষয় এত আগে কোনো আপডেট করা সম্ভব নয়, জানা সম্ভব নয়। কারণ আপনার সেপ্টেম্বর মাসে বন্ধ এবং অক্টোবর মাসে কত তারিখে কোর্ট খোলার পরে কিন্তু আমরা বলতে পারবো, তার আগে নয়। হ্যাঁ রেফাজুল ভাই, আসসালামু আলাইকুম রেফাজুল ভাই।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, লাইভে এখন আমি লাইভে কথা বলতেছি। আমি ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, লাইভ দেখেন, আমি লাইভটা শেষ করি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ওকে। মামলার কি লিখলেন আপনি হুমায়ুন রাশেদ ভাই? আসলে কথাগুলো স্পষ্ট ভাষায় লিখতে হবে, তা নাহলে ভাই বলা যায় না যে মামলার বাদী তো এফিডেভিট মূলে বাদী হয়েছেন সুপ্রিম কোর্টে, মামলার মূল গোমর বলে দেন, আর নাহলে আমরা বলে দেবো। আচ্ছা, আপনারা যেটা জানেন বলে দেন। মামলা সুপ্রিম কোর্টে কোনো এফিডেভিট মূলে কোনো বাদী হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপিল মামলাটা হলো রাষ্ট্রের, রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আপনি সেই মামলায় অ্যাড হবেন কেন? আমাদের মামলা কিন্তু শেষ। যারা সুপ্রিম কোর্টে অ্যাডেড পার্টি বা অ্যাড হয়েছেন, আমি বা এদের নিয়ে কোনো কথা বলবো না, তারা যেভাবেই হোক, যেটাই করুক না কেন, ভুল হোক যেটাই হোক, এখন আর এ বিষয় নিয়ে আলোচনা না করে আপনারা ঘোলা মানে নিজের পানিটাকে ঘোলা করতে খুব অভ্যস্ত, তো ওই জায়গায় না যে যেটা করেছে এখন সবাই শান্ত, এবং সকল গ্রাম পুলিশ চায় গ্রাম পুলিশের স্বপ্ন জাতীয়করণ বাস্তবায়নে। পূর্বে যেটা ভুল করেছে তারা ভুল শুধরে এখন কিন্তু সবাই সঠিক রাস্তায় আছে। তো এখন ওই ভুলের কথাগুলো আর তুলে না উঠানোই ভালো, কারণ সুপ্রিম কোর্টে যারা অ্যাড হয়েছে সেটা হলো আপিল মামলায় অ্যাড হয়েছে। আপিল, তো আপিল মামলাটি কাদের? আপিল মামলার বাদী কে? আপিল মামলার বাদী হলো রাষ্ট্র, আমরা হলো বিবাদী। কারণ গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, ক্লিয়ার বুঝে নেবেন। গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে, আর সেই আপিল ডিভিশন সুপ্রিম কোর্টে যদি আপনি অ্যাড হন ওই মামলায়, তাহলে আপনি রাষ্ট্রপক্ষকে সুবিধা করে দিচ্ছেন না। বিষয়গুলো বুঝে নেবেন। তো যাই হোক, হয়তোবা ভুলক্রমে কোনো কিছু হয়ে গেছে, আর সেগুলোকে আমরা সংশোধন করে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি বাস্তবায়নের জন্যই আমরা লড়াই করে চলেছি। আপনারা সকলে দোয়া করবেন, সাথে থাকবেন, এবং অক্টোবর মাসেই যেন গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হয় এবং গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন হয় এবং রাষ্ট্রপক্ষের আপিলটি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায়, এক কথায় খারিজ হয়ে যায়, বাদ হয়ে যায়। আমরা এটা চাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন যেন গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বহাল থাকে। আশা রাখি কিছু ভাইদের মনের ভিতরে যে সমস্যাটা ছিল সেই সমস্যার উত্তর পেয়ে গেছেন। আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হলো 11 সালের পরে নিয়োগের বিষয়টি। যারা এ ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছেন, আমি এখনও বলছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া একটা গল্প। আদালতের রায়তে যেটা হুবহু বলা আছে আপনারা মিলিয়ে নেবেন এবং ঠান্ডা মাথায় ব্রেনটা খাটাবেন, তাহলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। আদালত বলেছে গ্রাম পুলিশ বাহিনীর দফাদারকে 19তম গ্রেড এবং মহলাদারকে 20তম গ্রেডে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছে। অন্যথায় যদি এটা না করে, আমাদের বকেয়া না দেয়, তাহলে রাষ্ট্রপক্ষ অর্থাৎ রাষ্ট্র 11 সালের জুন মাসের 2 তারিখের পরে যে সকল নিয়োগ দিয়েছে সেটা অবৈধ বলে গণ্য হবে, অথবা আপনি বাতিল হবে। ক্লিয়ার কি বুঝতে পেরেছেন? তার মানে যদি 11 সালের গেজেট আপনি না মানেন, যদি বকেয়া বেতন না দেন,
যদি জাতীয়করণ বাস্তবায়ন না করেন তাহলে 11 সালের পরে যতগুলো নিয়োগ দিয়েছেন সেটা অবশ্যই অবশ্যই অবৈধ বলে গণ্য হবে। কারণ ওই 11 সালের গেজেট অনুসারেই আপনার আমার নিয়োগ হয়েছে যারা 11 সালের পরে। তাহলে আপনি যেটা বেতন দেওয়ার সেটা আপনি দিবেন না, কিন্তু আপনার ওই গেজেটে যে নিয়োগের যে নিয়মটা সেটা আপনি খাটাইলেন। তার মানে আপনার জন্য 16 আনা আর গ্রাম পুলিশের জন্য 4 আনাও না, কোনো আনাই নাই। এই কারণেই বলেছে যে যদি আপনি এই আদেশ পালন না করেন, সকল বকেয়াদি না দেন, তাহলে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে অর্থাৎ 2রা জুন আমাদের গেজেট হয়েছে, গ্রাম পুলিশ বাহিনীর আইন তৈরি হয়েছে। গেজেট মানে কি? আইন। অর্থাৎ সেই গেজেটের আলোকে যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগগুলি অবৈধ বলে গণ্য হবে। কারণ যেহেতু আপনি ওই গেজেট মানছেন না, 11 সালের গেজেট মূলে আপনি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করছেন না, আইন আপনি তৈরি করেছেন, আপনিই মানছেন না, তাহলে আপনি তো অবশ্যই অবৈধ হবেন এবং আপনি অবশ্যই অপরাধী হিসেবে চিহ্নিত হবেন। কে? রাষ্ট্র। আসলে রাষ্ট্র এই যে রায়টি, এটা হলো ঐতিহাসিক রায়, এটা ক্লিয়ার বুঝতে হবে। অর্থাৎ একজন গ্রাম পুলিশ সদস্যও অবৈধভাবে নিয়োগ হয় নাই। আপনার কি ভাইবা হয় নাই? আপনার কাগজপত্র নেয় নাই না? এমনি এমনি চাকরি হয়ে গেছে? কারো চাকরি এমনি এমনি হয়নি। রাষ্ট্র যে নিয়োগ দিয়েছে অবশ্যই বৈধভাবে দিয়েছে এবং রাষ্ট্র অবশ্যই 11 সালের জুন মাসের 2 তারিখ থেকেই এই রায়টি বাস্তবায়ন করবে বলে আমি আশাবাদী। সকলকে ধন্যবাদ। আশা রাখি আপনাদের সকল প্রশ্নের জবাব ক্লিয়ারভাবে পেয়েছেন। আর যদি অন্য কোনো প্রশ্ন আর কারো থাকে, মেজর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের জবাব লাইভের মাধ্যমে দেওয়ার জন্য। খুব দ্রুতই লাইভ থেকে বিদায় নেব। এর মধ্যে আমাদের আলহামদুলিল্লাহ ভাই পরিবারের সবাই ভালো আছে। রফিকুল ইসলাম ভাই, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রদ্ধেয় ভাই, তিনিও লাইভে যুক্ত হয়েছেন। কিন্তু ধন্যবাদ ভাইকে। কিন্তু আমি চাচ্ছিলাম যে খুব শীঘ্রই লাইভ থেকে বের হয়ে যাব। তো আমাদের বিল্লাল ভাইও লাইভে শুরু থেকেই আছে। বিল্লাল ভাইকে রিকোয়েস্ট করব কিছু কথা বলার জন্য। যদি সরাসরি লাইভে যুক্ত হন আমি যুক্ত করে নেব। ভাইয়ের একটা কমেন্টের আশা করছি আমি। রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ। আমি রায়ের যে ব্যাখ্যাটি যেটা নিয়ে বিভ্রান্তকর সৃষ্টি করার চেষ্টা করেছে সেটাকে ক্লিয়ার করলাম। রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে বিষয়টি আপনি সহ সকলে বোঝার জন্য। রবিন ভাই, পোশাকের বিষয়টি নিয়ে আমার কোনো আলোচনা নেই। আমি পেটে ভাত চাই, আগে জাতীয়করণ পরে পোশাক না দিলেও চলবে। যে পরিশ্রম করাচ্ছে সেটার ন্যায্য মজুরি আগে গ্রাম পুলিশ সদস্যদের দিয়ে নেক। গ্রাম পুলিশ সদস্যরা তার পরিবারকে নিয়ে আগে বেছে নেক, পরে আমরা পোশাক দেখব। পোশাক এখন আমাদের দরকার নাই। আপনারা কি বলেন? যারা লাইভ আছেন একটু আপনাদের কমেন্টের ভাষায় বলবেন। আপনারা কি চান? আপনাদের কি আগে পোশাক দরকার না পেটে ভাত দরকার? গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ দরকার? একটু বলবেন দয়া করে। সৈয়দ আলম ভাই ধন্যবাদ। ঠিক, আলহামদুলিল্লাহ হারুন ভাই বেঁচে আছি ভাই আপনাদের দোয়ায়। এই কারণেই লাইভে আসতে পারলাম এবং আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করতে পারছি। এবং অনেক গ্রাম পুলিশের মাঝে বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো কারণ আইন আদালত নিয়ে বিভ্রান্তমূলক কথা বলার সুযোগ কারোই নেই। কারণ আদালতের ঊর্ধ্বে কেউ নেই, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। এ কারণেই হারুন ভাই দূরে দরকার, ধন্যবাদ ভাই। পোশাকও দরকার, পেটে ভাতও দরকার, ধন্যবাদ। তো পোশাকের কাজ তো যারা করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কেউ না কেউ করছে। তো আমি
জাতীয়করণের যে ঐতিহাসিক রায়টি সেটা নিয়ে কাজ করছি 17 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি। হয়তোবা সকলেই ফেলে রেখে অনেক সময় চলে গিয়েছিল, আবারও ভাই বিরাদাররা, কারণ সকলেরই পেটে ভাতের জন্য দৌড়াতে হয়, যে কারণে সকলেই এগিয়ে এসেছে। আবার সকলকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। আগে জাতীয়করণ, পোশাক লাগবে না, মামলার রায়ের দিন কবে, দিনটি অবশ্যই জানতে পারবেন ভাই ইয়াকুব ভাই। পেটে ভাত দরকার আগে, অবশ্যই। স্বাধীন দেশের পোশাক এরকম কেন? পোশাকের বিষয়টি নিয়ে অবশ্যই আমরা দেখব। যারা আছে পোশাক নিয়ে কাজ করছে তারা এই বিষয়টি দেখুক, আমি মনে করি। আর আমরা জাতীয়করণের মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য লড়ছি। আপনারা সকলেই, আমি আহ্বান করব, সকলের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা সকলেই আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা আপনাদের পোস্ট, কমেন্ট, লাইক করবেন এবং আপনারা সকলেই দোয়া করবেন। এবং এই মাসটি আমাদের হাতে আছে, আপনারা সকলেই জুম্মার নামাজে এবং যারা সনাতন ধর্মের আছেন তারা অবশ্যই মন্দির গির্জায় গিয়ে প্রার্থনা করবেন। গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি যেন অক্টোবর মাসেই শেষ হয় যেন এই 230 বছরের দাসত্ব অক্টোবর মাসেই যেন গ্রাম পুলিশের স্বপ্নের মাস হয়ে যায় এবং ইতিহাসের শেষ মাস হয়। এটাই আমরা অদ্যাবধিকালীন সরকারের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ। কারণ অদ্যাবধিকালীন সরকার বলেছেন এই বাংলাদেশে কোনো বৈষম্যর ঠাঁই নেই। অবশ্যই গ্রাম পুলিশের সাথে যে বৈষম্যের খেলা খেলেছে বিগত রাষ্ট্রপ্রধানরা, সেটা অবশ্যই আর থাকবে না। অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণ হবে, এমনই আশাবাদী আমি। হারুন ভাই, আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহ, যেটা আমরা বিভিন্ন টিভির হেডলাইনের নিউজের মাধ্যমে জেনেছি এবং যেটা আমাদের আদালত কর্তৃক জানা, এই সেপ্টেম্বর মাসটি বন্ধ। কারণ আদালতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এই অবকাশকালীন ছুটির পরে আদালত খুললে 14 কার্য দিবস পরেই আমাদের শুনানিটা, 14 কার্য দিবস অর্থাৎ শুক্র শনি বাদ যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, যে কারণে আমরা এখনও পূর্ণাঙ্গ ডেটটি আপনাদের দিতে পারছি না। অক্টোবর মাসের কয় তারিখে গিয়ে আমাদের 14 কার্যদিবসের দিন শুরু হয় সেটা আগে আমাদের জানতে হবে। জেনে তারপরে হয়তো আপনাদেরকে সঠিকভাবে আমরা ডেটটা নির্ধারণ করে জানাতে পারবো। কারণ আপনারা জানেন বিশেষ যে ছুটিগুলো আছে সেগুলো কিন্তু বাদ যাবে। সন্তু গ্রাম পুলিশ দাদা, আপনাদের খাগড়াছড়ি শুধু নয়, 3 পার্বত্য জেলা, বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবন, এই 3 জেলায় ইউনিয়ন পরিষদ ইউপি% আপনারা চাকরির পর থেকে এ পর্যন্ত পান না, যেটার কারণে ইতিপূর্বে 3টি চিঠি হয়েছে সেই বকেয়া বেতনগুলো দেওয়ার জন্য, কিন্তু কর্তৃপক্ষ আজ পর্যন্ত সেগুলা বাস্তবায়ন করছে না। যার একটি কারণ 1%-এর অর্থ না থাকায়। এখন আপনাদের আরেকটি চিঠি হয়েছিল 41% থেকে দেওয়ার জন্য, সেটাও বাস্তবায়ন করেনি। তো বিশেষ করে গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হবে, যেটা কাগজে কলমে এবং ব্যাখ্যা অনুযায়ী আমরা যেটা পাই সেটা হলো অবশ্যই আপনারা জানেন মহামান্য হাইকোর্টের দেয়া ঐতিহাসিক রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের শেষ হলেই এই রায়ের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হবে। আর রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন আমরা বেতনটি পাবো তখন আর কোনো বৈষম্য থাকবে না। আপনাদের পার্বত্য জেলা তো যেমন তেমন, সারা বাংলাদেশে কোনো গ্রাম পুলিশ সদস্যরা কোনো পার্সেন্টেজ, কারণ 100%
শত% বেতনই আপনি পাবেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, যেটা মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন। তাই আমরা মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন চাই। আপনারা সকলে একমত কিনা একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, বিনয়ের সাথে অনুরোধ করছি। এবং সেই সাথে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করছি, আজকের এই লাইভটি দয়া করে আপনারা একটু শেয়ার করে দিবেন, অনুরোধ করছি। কারণ সকল গ্রাম পুলিশ সদস্যদেরকে মূল বিষয়গুলো জানার জন্য, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ করতে আমাদের আহামরি কিছু করতে হবে না, যার যার নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে চলবে। ইনশাল্লাহ আমি আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হবে আদালতের মাধ্যমে ইনশাল্লাহ। আপনারা সকলেই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। রবিন ভাই, এতদিনও করেছি, কারণ যে সরকার ছিল সেটা স্বৈরাচারী সরকার, তারা আপিল করে আমাদেরকে ঘুরিয়েছে, কিন্তু মামলা আমরা ছেড়ে দেইনি। কারণ এই সরকারের আমলে যে বৈষম্যটা তৈরি করেছে, কারণ আপনারা দেখেছেন 17 নম্বরে চলে এসেছে, তারপরে সেটা অন্য কোথাও নিয়ে গেছে। আমাদের সাথে যে ধরনের খেলা খেলেছে, তাই গ্রাম পুলিশ সদস্যদের সেই অভিশাপে আজকে সেই সরকার কিন্তু, সেই স্বৈরাচারী সরকার কিন্তু আজকে পতন হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কারণ গ্রাম পুলিশ সদস্যরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে, কষ্ট করে আমরা আদালত কর্তৃক, আইন কর্তৃক রায় পেয়েছি। এই রাষ্ট্রই আমাদের আইন করেছে, গেজেট করেছে, সেই গেজেট রাষ্ট্রই মানেনি। রাষ্ট্রের সেই স্বৈরাচারী সরকার আজকে চলে গিয়েছে, যে কারণে আমরা প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পেরেছি। আগের প্রধান বিচারপতির কাছেও আমরা অনেকবার আবেদন করেছি, আমাদের আবেদনটি যেন তাদের কাছে কোনো কিছুই মনে হয়নি। তো যাই হোক, স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়েই আমাদের পথ চলা। আর যারা বিভ্রান্তমূলক কমেন্টের মধ্যে এখনও ডুবে আছেন, আপনাদেরকে একটি কথাই বলবো, এই বাহিনীর ইতিহাস আগে জানবেন। 14 সাল থেকে আপনি পূর্বে, আমি 8 সালে আমার নিয়োগ হয়েছিল, 8 সালে এই বাহিনীতে নিয়োগ হয়েছে আমার। 8 সাল থেকে আমি 14 সাল পর্যন্ত দেখেছি 1400-1600 টাকা বেতন, 1400-1600 টাকা বেতন, ক্লিয়ার বুঝে নেবেন। তো 14 সাল থেকে আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশা এবং রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করে সেই চিত্রগুলো এবং সেই কাজগুলো আমরা তুলে ধরি এবং আমাদের দাবিগুলো প্রচার করতে থাকি। এই অনলাইনের মাধ্যমে একটি কমিটি করা হয়, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ইউনিয়ন। সেটা 14 সালে করা হয়, 16 সালে সেটার নাম পরিবর্তন করে কেন্দ্রীয় ইউনিট করা হয়, ইউনিয়নটি বাদ দেওয়া হয়। এবং সেই আলোকে আপনারা 15 সালে 500 টাকা বৃদ্ধি হয়ে গ্রাম পুলিশের বেতন হয়েছিল মহল্লাদার 1400 টাকার জায়গায় 1900 টাকা, এবং দফাদার 1600 জায়গায় হয়েছিল 2100 টাকা। 16 সালে 1100 এবং 1300 টাকা। মহল্লাদারদের বেতন বাড়ে 1100 টাকা, 1900 থেকে 3000 টাকা হয়, এবং দফাদারের 2100 থেকে 3400 টাকা হয় 16 সালে, ক্লিয়ার বুঝে নেবেন। কিন্তু 17 সালে যাতায়াত ভাতা হয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের, এবং 17 সালের শেষ দিকে নভেম্বর মাসে এই রিট মামলাটি দায়ের করা হয়, যেটা গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন। আজ গ্রাম পুলিশ বাহিনীর 47,000 পরিবার তাকিয়ে আছে সেই আদালতের দিকে। ডিসেম্বর মাসের 3 তারিখে রুল জারি হয় মামলায়। 18 সালের নভেম্বর মাসের 4 তারিখে গ্রাম পুলিশ বাহিনীর বেতন দ্বিগুণের বেশি হয়, 3000 থেকে 6500 টাকা, এবং 3400 থেকে 7000 টাকা। তারপরে আপনারা দেখেন 19 সালে
এই গ্রাম পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ রায় হয়। পূর্ণাঙ্গ রায় হয় 20 সালে, অর্থাৎ আমাদের রায়টি হয় 17ই ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় দেয়, আংশিক রায় দেয় 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর বন্ধ ছিল, 17ই ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় দেয়। এবং 20 সাল অর্থাৎ ডিসেম্বর মাসটি আমাদের 17 তারিখে চূড়ান্ত রায় দেওয়ার পরে 18 তারিখ থেকে কোর্টটি বন্ধ যায়, অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তখন অবকাশকালীন ছুটি দেয়। ছুটির পরে করোনার আবির্ভাব ঘটে 20 সালের প্রথম থেকেই। করোনায় আপনারা দেখেছেন অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়ে যায়। তখন এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের জীবনের কথা মায়া না করে, নিজেদের কথা চিন্তা না করে রাষ্ট্রের প্রয়োজনে রাত দিন 24 ঘন্টা মানুষের সেবা করে গেছে। 21 সালে এসে 21 সালের মাঝামাঝির দিকে এসে আপিল হয়, আদালত খোলে এবং আপিল হয়। আপিল মামলাটি হওয়ার পরে আপনারা দেখেন 22 সালের জানুয়ারি মাসের 28 তারিখে আংশিক শুনানি হয়। রাষ্ট্রপক্ষের আপিল নিয়মিত করা হয়, কাগজপাতি সম্পূর্ণ দায়ের করার জন্য আদালত নির্দেশ দেন। সেখান থেকে রাষ্ট্রপক্ষ আপিল নিয়মিত করে এতদিন আমাদের ঘুরিয়েছেন, প্রতি সপ্তাহে ওই আদালতে গিয়েছি ভাই। ইমরান ভাই আলহামদুলিল্লাহ আপনাদের আয়াত খান ভালো আছে, আগের চাইতে শরীর অসুস্থ ছিল, তো যাই হোক সেখান থেকে আজ এই 24 সাল অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আবেদনটি অ্যাকসেপ্ট করে টপ লিস্টে মামলাটা এনেছেন। তাতেই আমরা অনেক অনেক সন্তুষ্ট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান বিচারপতিকে আমরা সারা বাংলার গ্রাম পুলিশের পক্ষ থেকে হাজার হাজার স্যালুট জানাচ্ছি। এবং বৈষম্যের ঠাঁই নেই এই বাংলাদেশে, তারই যুগোপযোগী যে সিদ্ধান্তটি আদালত নিয়েছে, আমি আশাবাদী আপনারা সকলেই আদালতের প্রতি আস্থা বিশ্বাস রেখে আপনারা আগামী অক্টোবর মাসে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য, সকল আমার সিনিয়র পার্সন নেতৃবৃন্দ যারা আছেন, পূর্বে থেকে যারা গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে কাজ করেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলের প্রতি আহ্বান করছি সকলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপক্ষের আপিলটি মোকাবেলা করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটিকে ছিনিয়ে আনার জন্য সকলে প্রস্তুত থাকুন। অবশ্যই 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 আদালতের সুপ্রিম কোর্ট শেষ হওয়ার পরে যদি আমাদের গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন না হয়, তখন অবশ্যই আদালতের রায়টি বাংলার 47,000 গ্রাম পুলিশের বুকে বেঁধে আমরা ঢাকার রাজপথে বসে যাব। যতক্ষণ পর্যন্ত এ রায় বাস্তবায়ন না হবে, একজন গ্রাম পুলিশ সদস্য সেই রাস্তা থেকে কেউ উঠবে না। আপনারা সকলে প্রস্তুত থাকুন, সকলে সুস্থ থাকুন, সেই আশা এবং আহ্বান করে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসলে অনেক সময় হয়েছে, অনেকেরই কথা বলার সুযোগ দেওয়ার ইচ্ছা ছিল বা দিতে চেয়েছিলাম, কিন্তু আজকে শুধুমাত্র আমাদের কিছু কথা, রিট কমিটির কিছু কথা, রিট কমিটির যে সিনিয়র পার্সন ভাইরা আছেন, আমাদের সম্মানিত যে ব্যক্তিরা আছেন, হয়তোবা তাদেরকে আমি লাইভে কথা বলার সুযোগ দিতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ সকলকে
কিছুটা সময় করে কথা দিতে, যদি কথা বলার সুযোগ করে দিতে পারতাম তাহলে ভালো হতো। এই মর্মে আমাদের রফিকুল ইসলাম ভাই যদি আলোর মাঝে থাকেন তাহলে আমি শেষ টাইমে আমার ভাইয়ের একটু কথা শুনতে চেয়েছিলাম, যদি অনুমতি দেন। রফিকুল ইসলাম ভাই, পটুয়াখালী, আমাদের রিট মামলার এবং রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি। আনুক ভাই, আমি একটা কথা বলতে চাই যে গ্রাম পুলিশ বাহিনী সকলের থানায় হাজিরা দিতে গিয়ে অফিসারের নির্দেশ মতে কাজ করছে, কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু কিছু গ্রাম পুলিশের উপরে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে। সেই বিষয়ে আদালতে বা মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু করা আছে কি বলবেন? এই অসহায় মানুষ যদি দোষ কি তা আমি জানি না। ধন্যবাদ ভাই। আসলে মূল বিষয়টা হলো, আমরা রাষ্ট্রের দায়িত্ব পালন করব, সেটা ঠিক আছে। অনেক সময় মূল গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্বটা হলো তথ্য আপডেট করা, অর্থাৎ প্রশাসনকে আমরা তথ্য দিয়ে সহযোগিতা করি, কিন্তু আমরা অনেক জায়গায় নিজেরা যেই আসামি ধরি। কারণ আপনি হলো স্থায়ী, আপনার আমার এই গ্রামেই থাকতে হবে। গ্রামের একটা মানুষকে আমি অ্যারেস্ট করিয়ে দিলাম, সে অ্যারেস্ট হলো, অ্যারেস্ট হওয়ার পরে সে মানুষটা তো আবার ফিরে আসবে, তো আপনার তো একটু ঝামেলা হবে। কিন্তু মূলত এটা একটা টেকনিক ভাবে আমাদের কাজ করতে হয়। অবশ্যই আমরা তথ্য জানিয়ে দেব, আমরা বলে দেব এই ঠিকানায় যেতে পারেন, গেলে আপনি তাকে পাবেন, এইভাবে পাবেন, বা তার পোশাক এটা আছে, একটা চিহ্ন আমরা দেখাই দিলাম যে অমুক দোকানে চা খাচ্ছে, শার্ট পরা, লুঙ্গি পরা, শার্টের কালার অমুক, একটু পলিসি করে চলতে হবে। কিন্তু আমাদের গ্রাম পুলিশ সদস্যরা অনেকে নিজেদের প্রতি অনেকটা আত্মবিশ্বাস নিয়েই হয়তো বা ঝাঁপিয়ে পড়ে, এবং পুলিশ সদস্যদের কাজগুলো গ্রাম পুলিশ সদস্যরাই অধিকাংশ করে দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে পুলিশ বাহিনীর তারাই কিন্তু এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন তাদের অবস্থানটা কি হয়েছে এতটা অস্ত্র থাকা সত্ত্বেও, কারণ তারা ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, অনেক কিছু করেছে। এই যে বিষয়গুলো, তারপরও অনেক কথা বলে ফেললাম, আমার রফিক ভাইয়ের নির্দেশনা দিয়ে দিয়েছি যে এটা লাইভে বলা ঠিক নয়। তবে আসলে কিছু কিছু বিষয়গুলো আছে যেগুলো আমাদের লাইভে বলা ঠিক নয়। আমাদের এই বিষয়গুলো আপনাদের জানতে হলে অবশ্যই ফোন দিবেন, এবং ফোনে আপনাদেরকে আমি চেষ্টা করব সঠিক দিক নির্দেশনাটা দেওয়ার জন্য, এবং আপনারা সবসময় নিজেকে সেফটি রেখে কাজ করার চেষ্টা করবেন, এটাই আমি বলছি। কারণ আমাদের রাত দিন 24 ঘন্টা এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রের যে জনসাধারণ আছে তাদের আতুরঘর থেকে, অর্থাৎ একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্য আপডেট করে হলো গ্রাম পুলিশ সদস্যরা। একটি কথায় আপনার সকল প্রশ্নের উত্তর হলো, একজন গ্রাম পুলিশ সদস্য গ্রাম অঞ্চলের একটা মানুষের জন্ম তথ্যটা ইউনিয়ন পরিষদে আপডেট থেকে শুরু করে সে মানুষটার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ যেদিন মারা যায় ওই মৃত্যু তথ্যটা মৃত্যু রেজিস্টারে আপডেটের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। অর্থাৎ একটা মানুষের হাড়ির খবর, পাতিলের খবর, আজকে কি পাক হয়েছে, কি দিয়ে ভাত খেয়েছে, কি রান্না করেছে, এবং তার কি অবস্থায় চলছে, এই সংবাদগুলো একমাত্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাই সবার আগে জানেন এবং সবচেয়ে ভালো করে খোঁজ খবর রাখেন। আশা রাখি বিষয়গুলো বুঝতে পেরেছেন। স্বপ্ন পূরণের এই অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে সকলের সঙ্গে থেকে এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীর্ঘ সময় লাইভটি ছিল সংক্ষিপ্ত, হয়ে গেল লং টাইম।
কারণ ভালোবাসার কিছু মানুষ যখন লাস্টে লাইভে এসেছে তাদেরকে ছেড়ে আর যেতে পারিনি। তাই আমাদের রফিকুল ইসলাম ভাইকে লাইভে নিয়েছিলাম শুধুমাত্র নেটওয়ার্কের কারণে আমার ভাইয়ের মূল্যবান কথাগুলো আমরা শুনতে পারিনি। তবে অবশ্যই আমি দু একদিনের মধ্যে একটি লাইভে আসবো, যে লাইভটি শুধুমাত্র আমাদের সিনিয়র পার্সন ভাইদেরকে নিয়ে তারা কথা বলবে, আমরা শুধু শুনবো। আমি উপস্থাপনা করব, তাদেরকে লাইভে এনে তাদের কথাগুলো সারা বাংলার গ্রাম পুলিশের উদ্দেশ্যে তারা বলবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তির জন্য আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, অবশ্যই সকলের দিক নির্দেশনামূলক আলোচনা থেকেই আমাদের কার্যক্রমটা পরিচালিত হবে বলে আমি মনে করি। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রফিক ভাই বিদায় নিলাম কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। ইয়াকুব ভাই সহ আমাদের বিল্লাল ভাই, জাকির ভাই যারা এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত ছিলেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে শুভরাত্রি। আবার দেখা হবে। হ্যাঁ জাকির ভাই, অবশ্যই আবার আসবো এবং আগে থেকেই লাইভটি ঘোষণা করা হবে এবং সে লাইভে আপনারা সকলেই যারা যারা কথা বলবেন অন্তত একটু আলোর জায়গায় থাকবেন। আর যদি আপনারা পরামর্শ দেন যে দিনে আসলে বিকেলে লাইভ করতে গেলে অনেকের আমাদের সুযোগ হয় না, যে কারণে আমরা সেই লাইভটা মানে রাতে সন্ধ্যার পরে করলেই সবার জন্য ভালো হয় আর কি। তো আপনারা চিন্তা করবেন যে আলোর মধ্যে থাকার জন্য এবং যাতে এসে সাহেবের কথাগুলো আপনাদের মতামতগুলো দিতে পারেন। ভাইজান মামলার তারিখ আমরা অবশ্যই অক্টোবর মাসে আপনাদের জানাতে পারবো, তার আগে নয়। কথাগুলো আমি লাইভে পূর্বেই বলেছি, হয়তো আপনি শুনেন নাই, কারণ সেপ্টেম্বর মাস বন্ধ। 6 তারিখ পর্যন্ত মনে হয় কোর্ট খোলা আছে, 6 তারিখ থেকে মনে হয় অবকাশকালীন ছুটি। সেটা অক্টোবর মাসে আবার কোর্ট খুলবে, খোলার পরে 14 কার্য দিবস পরে আমাদের শুনানি হবে। তো আমরা অক্টোবর মাস ছাড়া আপনাদেরকে ডেটটি জানাতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ।